চিরাত ৩টি জীবন। সুনীল গঙ্গোপাধ্যায়। হাসপাতালে সারাক্ষণ এত কাজ যে সোমনাথ অন্য কোনো দিকে মনই দিতে পারে না। একসময় তার খেয়াল হয় সারাদিনে সে একবারও হাসেনি। রোগীদের সঙ্গে সর্বক্ষণ শুধু জ্বালা যন্ত্রণা আর দুঃখ কষ্ট নিয়েই কথা হয়। তার মধ্যে হাসির খোরাক থাকে না, অথচ গোমরামুখ হয়ে কি মানুষ বাঁচতে পারে? হাসপাতাল থেকে বেরোবার আগে সোমনাথ বুঝতেই পারেনি যে অনেকক্ষণ বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি খুব জোরে নয়, কিন্তু আকাশ কালো। বিকেলের পর আর সন্ধ্যা বোঝা যাবে না, এর মধ্যেই বৃষ্টি নেমে এসেছে। বিরাট বজ্র গর্জন হচ্ছে না, কিন্তু গড়গড় গড়গড় শব্দ হচ্ছে মাঝে মাঝে। এরকম বৃষ্টি অনেকক্ষণ চলে। সোমনাথ এখন ঘরে ফেরার জন্য ব্যস্ত। হাসপাতালের বাইরে গোটা তিনেক সাইকেল রিক্সা দাঁড়িয়ে। সোমনাথ ছুটে গিয়ে উঠে পড়ল একটাতে। চালকটি গাড়ি বারান্দার নিচে বসেছিল। সেও চলে এলো। অন্য যাত্রী হলে এই বৃষ্টির মধ্যে সে হয়তো যেতে রাজি হতো না, কিন্তু ডাক্তারবাবুদের কথা আলাদা। চালকটির বয়স ২১-২২-এর বেশি না, লুঙ্গি ও গেঞ্জি পরা একটা রোগা ছেলে। সে প্যাডেলে পা দেবার পর সোমনাথ জিজ্ঞেস করলো, কিরে, যেতে পারবি তো? ছেলেটি বলল, হ্যাঁ স্যার, আমিও তাড়াতাড়ি বাড়ি যাব। কোথায় যেতে হবে তার বলার দরকার হলো না। সোমনাথ অন্যমনস্ক হয়ে পড়ল। মফস্বল শহরের রাস্তা একটু বৃষ্টিতে ফাঁকা হয়ে যায়। সোমনাথ রাস্তা দেখছে না, বৃষ্টি দেখছে না, তার মেজাজ আজ ভালো নেই। হঠাৎ একটা জোর ঝাঁকুনিতে সোমনাথ প্রায় পড়ে যাচ্ছিল ছিটকে। কোনো রকমে সামলে নিল শেষ মুহূর্তে। তাকিয়ে দেখলো রাস্তার পাশে একটা থেমে থাকার ট্রাকের পিছনে সাইকেল রিক্সাটা ধাক্কা দিয়েছে। রাস্তায় আলো কম, তা ঠিক, সাইকেল রিক্সাতেও কোনো আলোর ব্যবস্থা থাকে না। সোমনাথের ছোটবেলায় গরুর গাড়ির তলাতেও একটা লণ্ঠন ঝুলচপ পাট উঠে গেছে। থেমে থাকা ট্রাকটা, পিছনেও আলো নেই। এই সব জায়গায় সবই কম আলোতে অভ্যস্ত। সব বুঝে শুনেই তো রিক্সা চালানো উচিত। সোমনাথ জিজ্ঞেস করলো, কি হলো রে? ধাক্কা দেওয়ার পরও ছেলেটি চুপ করে বসে আছে, কোনো রকম সারা শব্দ করছে না। সোমনাথ আবার জিজ্ঞেস করলো, কি রে, ঘুমিয়ে পড়েছিস নাকি? ছেলেটি ভাঙা গলায় বলল, না ছাড়, দেখতে পাইনি। সে আবার প্যাডেলে চাপ দিল। চালাতে লাগলো আস্তে আস্তে। কোনো একটা জায়গায় ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। বৃষ্টির ছাট লাগছে সোমনাথের গায়ে। রিক্সার উপর ফুটো আছে কয়েকটা। একটু বাদে ছেলেটি বলল, ছাড়, একটা কথা বলবো। আমাকে আজ ৫০টা টাকা দেবেন? সোমনাথ অন্যমনস্কভাবে বলল, কেন? ছেলেটি বলল, ছাড়, আজ সারাদিন কিছুই রোজগার হয়নি। বাড়ির জন্য চাল কিনে নিয়ে যেতে হবে। আপনি ১০ দিন ভাড়া দেবেন না, আমি এমনিই নিয়ে যাব। একথা শুনে সোমনাথের রাগ হবার কথা। মন দিয়ে রিক্সাটা পর্যন্ত চালায় না, অকারণে একটা ধাক্কা খাওয়ালো। রিক্সাটা নোংরা, ফুটো, চড়ে কোনো আরামও নেই, তবু দিব্যি অ্যাডভান্স চাই। বৃষ্টি বাদলা না থাকলে সোমনাথ রিক্সা নিতেও চাইতো না, হেঁটে হেঁটেই চলে যেত। কিন্তু বাড়ির জন্য চাল কিনে নিয়ে যাবে, এই কথাটা শুনলে কেমন যেন লাগে। অন্য কিছু নয়, চাল বেঁচে থাকার অন্যতম উপাদান। মাত্র ৫০টা টাকা দিলে যদি কয়েকজন মানুষ খেতে পায়, পাক। সোমনাথ আর একটা কথাও বলল না। আজ তার কলকাতায় ফেরার খুব দরকার ছিল, কিন্তু কাল সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জয়েন্ট ক্লাস আছে। সেই ক্লাসটা না নিলে গোলমাল হয়ে যেতে পারে। অথচ কলকাতায় আজ খুব মন টানছে। মস্ত বড় কম্পাউন্ডের সামনে গেট, ভিতরের বাড়িটা ৩ তলা, সামনে ঢাকা গাড়ি বারান্দা। সাইকেল রিক্সাটা সেই বারান্দার নিচে এসে থামলো। নেমে পকেট থেকে পার্স বার করে সোমনাথ দেখলো ১ টাকা ২ টাকার নোট ২-১খানা, বাকি কয়েকটা ১০০ টাকার নোট। ৫০ টাকা দেওয়া যাচ্ছে না, ১০০ টাকার নোট দিলে পুরোটাই যাবে। উপর থেকে টাকাটা এনে দিতে হবে। সোমনাথ থাকে ৩ তলায়। আবার ওঠানামা। সোমনাথের ইচ্ছে করলো না। সে বলল, এই, তুই উপরে আয়, তোর টাকা দিয়ে দিচ্ছি। উপরে গিয়ে সোমনাথ সবকটা আলো জ্বালালো। আলমারির তালাটা খুলতে যাবে, এই সময় বাজ পড়ল বিকট শব্দে। বৃষ্টির তোড়ও বেড়ে গেল হঠাৎ। টেবিলের ড্রয়ারে সবসময় কিছু টাকা পয়সা থাকে। তার থেকে একটা ৫০ টাকার নোট দিয়ে বাইরে এসে সোমনাথ যেন ভূত দেখল। গেঞ্জি ও লুঙ্গি পরা রিক্সা চালকটি দাঁড়িয়ে আছে সিঁড়ির উপরের ধাপে। মাথার উপর একটা আলো জ্বলছে। এই প্রথম ছেলেটির মুখ ভালো করে দেখতে পেল সোমনাথ। তার চোখ দুটো কোটরে ঢাকা, অথচ তাতে জল জলে ভাব। মাথার চুল ভিজে, কিন্তু কপালের চামড়া শুকনো। ছেলেটি একটু দুলছে।
ভয় পাবার মতনই চেহারা। সোমনাথ সোজা এগিয়ে এসে ছেলেটির কপালে হাত রাখলো, যেন ছ্যাঁকা লাগলো তার হাতে। ছেলেটির অন্তত 104 জ্বর। সোমনাথ ওর চোখের তলা টেনে দেখলো, সেই সময় দু একবার শুকনো কাশলো। ছেলেটি যে টিবিতে ভুগছে তাতে কোনো সন্দেহ নেই, বেশ অ্যাডভান্স স্টেজ। সোমনাথ রীতিমতো রাগের সুরে বলল, তোর গায়ে এত জ্বর, তবু তুই রিক্সা চালাচ্ছিস? ছেলেটি চুপ করে রইল। কি নাম তোর? আলতাফ মণ্ডল। থাকিস কত দূরে? বলরামপুর স্যার, 6.5 মাইল হবে এখান থেকে। রোজ জ্বর আসে? হ্যাঁ স্যার। বাড়িতে আর কে আছে? ছোট 3টি ভাই বোন, মা, এক চাচা, বাবা নেই। আর কেউ রোজগার করে না? মা এক বাড়িতে রান্না করে। সোমনাথ এতক্ষণ ছেলেটির মুখের দিকে চেয়ে রইল, তারপর আস্তে আস্তে বলল, তুই যদি এমন জ্বর নিয়ে রিক্সা চালাস তাহলে তোর রোজগার আর তোর বাড়ির লোকদের বেশি দিন খেতে হবে না। তুই যদি বাঁচতে চাস, আমি তোকে কাল হাসপাতালে ভর্তি করিয়ে দিতে পারি। ছেলেটি মাথা নিচু করে থেকে জিজ্ঞেস করলো, টাকাটা দেবেন স্যার? সোমনাথ বলল, তা নয় দেব, কিন্তু তুই এই বৃষ্টি মাথায় করে 6.5 মাইল রিক্সা চালিয়ে যাবি? আমায় যেতেই হবে স্যার। সোমনাথ 50 টাকার নোটটা ওর হাতে দিল। ছেলেটির কপালের কাছে হাত এনে নমস্কার জানিয়ে পিছন ফিরতেই সোমনাথ আবার বলল, দাঁড়া। সোমনাথের কপালটা কুঁচকে গেছে। ডাক্তার হিসেবে এরকম দারুণ একটা অসুস্থ রোগীকে বৃষ্টির মধ্যে ছেড়ে দিতে তার বিবেক কিছুতেই সায় দিচ্ছে না। এই অবস্থায় রিক্সা চালানো মানে ছেলেটিকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া। কিন্তু এই গরিব, ওর রোজগারে আরো 4-5টা প্রাণীর খিদে মেটে। সেসব চিন্তা করা ডাক্তারের দায়িত্ব নয়। ডাক্তারদের রোগের চিকিৎসা করাতেই শেখানো হয়। সামাজিক অবস্থা পরিবর্তনের ভার তো তাদের উপরে কেউ দেয়নি। সোমনাথ চিৎকার করে ডাকলো, রাম রাম। ছাদের ঘর থেকে তাদের কাজের ছেলেটি সাড়া দিল। সে নিচে আসবার পর সোমনাথ জিজ্ঞেস করলো, ভাত রান্না করেছিস? রাম বলল, অন্য সব রান্না হয়ে গেছে, ভাতটা এখনো চাপাইনি, আপনি যখন খাবেন গরম গরম। সোমনাথ বলল, বেশি করে ভাত চাপা, এই ছেলেটাকে খেতে দে। তোর থালা বাড়িতে দিস না, শালপাতা জোগাড় কর। তারপর তাকিয়ে ধমকের সুরে বলল, এখন তোর বাড়ি ফেরা হবে না। রাম খাবার দেবে, খেয়ে দে একতলায় শুয়ে যাস। এখানে মস্ত বড় বারান্দা ফাঁকা পড়ে আছে, কাল সকালে তোকে ভালো করে দেখতে হবে। রামের হাতে ঔষধ পাঠিয়ে দিচ্ছি, রাত্রিরে খাবি। আলতাফ সব শোনার পরে বলল, আমি না গেলে যে বাড়ির লোক চিন্তা করবে, আমাকে ফিরে যেতেই হবে স্যার। সোমনাথ বলল, তুই মরতে চাস? তাহলে ফিরে যা, আর যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে আমি যা বললাম তাই শুনতে হবে। এখন যা ভালো বুঝিস তাই কর। সোমনাথ ঢুকে গেল নিজের ঘরে। এই বৃষ্টি বাদলার মধ্যে আজ আর ক্লাবে যাওয়া হবে না। বাকি সন্ধেটা তাকে ঘরে বসেই কাটাতে হবে একা একা। এই সন্ধ্যাগুলো অসহ্য লাগে। সপ্তাহে 3টা দিন সোমনাথকে বাঁকুড়ায় কাটাতে হয়। সরকারের নতুন নীতি, কলকাতা হাসপাতালের বড় ডাক্তার অধ্যাপক মফস্বলের মেডিকেল কলেজে অন্তত 2 বছর পড়াতে হবে। সোমনাথ এই ট্রান্সফারে আপত্তি করেনি। সপ্তাহে 3 দিন এখানে ক্লাস নিয়ে চলে যায়। বাকি দিনগুলো সে কলকাতাতেই থাকে। ট্রেনে দুর্গাপুর পর্যন্ত এসে ট্যাক্সি নিয়ে চলে আসে বাঁকুড়া শহরে। ভালো করে সে কখনো গ্রাম দেখেনি। পশ্চিম বাংলার গ্রাম চেনার তার শখও ছিল। স্ত্রী ছেলে মেয়েদের এখানে আনেনি, তারা কলকাতাতেই থাকে। এখানে 2জন ডাক্তার মিলে এই বাড়িটা ভাড়া নিয়েছে। বিনায়ক অবশ্য স্ত্রীকে নিয়েই এসেছে। তার ছেলেটি ছোট, এখনো স্কুলে যাওয়ার প্রশ্নই নেই। ওরা থাকে দোতলায়। 3 তলাতে 2-3টি ঘর খালি পড়ে আছে। কলকাতায় আজ শান্তার গান আছে রবীন্দ্র সদনে। সোমনাথের উপস্থিত থাকার ইচ্ছে ছিল, কিন্তু ফেরার কোনো উপায় নেই। এ সময় প্রত্যেক দিন সোমনাথের স্নান করা অভ্যেস। স্নান করে সে পাজামা এবং পাঞ্জাবি পরে নিল। এখনো বৃষ্টি পড়ে চলেছে। সোমনাথ চিরকালই দেরি করে ঘুমোয়। রাত 12:30-1টার আগে বিছানায় যেতেই তার ইচ্ছে করে না। কলকাতায় থাকলে কিভাবে যেন হুশ করে সময় চলে যায়, এখানে সময় কাটতেই চায় না। এখন মাত্র রাত 8টা বাজে। সোমনাথ একটা গ্লাসে খানিকটা হুইস্কি ঢেলে জল মিশিয়ে নিল। কলকাতায় সে মাসে 2-1 বার কোনো পার্টিতে গিয়ে সামান্য মদ পান করে, তার নেশা নেই। কিন্তু এখানে বই পড়ার সময় একটু একটু গ্লাসে চুমুক দিতে তার ভালো লাগে। এখানে লোকেরা সন্ধ্যার পর এতখানি সময় কিভাবে কাটায়? মিলন চক্র নামে একটা ক্লাবে মাঝে মাঝে যায় সোমনাথ।
কিন্তু সেখানেও আড্ডা ভেঙে যায় 10টার মধ্যে। রাম একটা হট বাক্সে খাবার রেখে যায় তার জন্য। তার বাড়ি কাছেই, সে রাত্রি সেখানে থাকে না। রামের কাছে খবর পাওয়া গেল আলতাফকে ভাত দেওয়া হয়েছিল। সে কয়েক গ্লাসের বেশি খেতে পারেনি, জ্বরে ধুকছে। রিক্সা চালিয়ে ফেরার ক্ষমতা তার নেই। ও ছেলেকে হাসপাতালে ভর্তি করলে ওর বাড়ির লোকদের খাওয়াবে কে? তার চেয়েও বড় প্রশ্ন, ও যদি মারা যায় তখনই বা ওর বাড়ির লোকদের কি হবে? ডাক্তারের কি এই নিয়ে মাথা ব্যথা করা উচিত? রাম চলে গেছে অনেকক্ষণ। সারা বাড়ি নিস্তব্ধ। ইজি চেয়ারে বসে একখানা বই পড়ে যাচ্ছে সোমনাথ। সবে মাত্র 11টা বেজেছে। ঘুমোবার আগে দরজা বন্ধ করে সোমনাথ। এখন দরজাটা খোলা। একটা শব্দ হতে পারে পিছনের দিকে তাকালো। একটা নীল রঙের তাঁত পোশাক পরা, সারা মুখে ক্রিম মাখা, চুলে চিরুনি চালাচ্ছে এক হাতে, দরজার কাছে এসে দাঁড়িয়েছে বাসবী। সোমনাথ জিজ্ঞেস করল, কি বিনায়ক ফেরেনি? বিনায়ক এখানে একটা চেম্বার খুলেছে, এর মধ্যে দারুণ জনপ্রিয়। বাড়ি ফিরতে রাত 10টা, 10:30 তো হয়ে যায়। বাসবী বলল, আজ ফিরবে না, পুরুলিয়ায় অপারেশন করতে গেছে, একজনের পেটে গুলি লেগেছে। সোমনাথ একটু হাসলো। বিনায়ককে টাকার নেশায় পেয়েছে, এখন আর সে অন্য কোনো চিন্তা করে না। কলকাতার চেয়ে এখানে তার উপার্জন বেশি। পেট থেকে গুলি বার করার মতন আর কোনো ডাক্তার বুঝি পুরুলিয়াতে নেই? বাসবী বলল, আমার ভয় ভয় করছে। নিচে কিসে যেন শব্দ হচ্ছে, কে যেন কাশছে। একতলায় সার্ভে ডিপার্টমেন্টের অফিস, সন্ধ্যের পর কেউ থাকে না। বাসবীর ভূতের ভয় আছে, বিনায়ক তা জানে। একটি 3 বছরের শিশু সমেত স্ত্রীকে রেখে সে সারা রাত বাড়ির বাইরে কাটাবে? সোমনাথ বলল, ভয়ের কিছু নেই, ভূতদের কাশির অসুখ থাকে না। একতলায় আজ একটা ছেলে শুয়ে আছে। বাসবী চমকে উঠে বলল, একতলায় কেউ শুয়ে আছে? কেন? সোমনাথ বলল, সেই গল্প শুনতে ভালো লাগবে না এখন, ছেলেটি অসুস্থ। বাসবী বলল, যদি রাত্রি উপরে উঠে আসে? তুমি বাড়িতে রুগী নিয়ে এসেছো কেন? বাড়িটাকে ওকে হাসপাতাল বানাতে চাও? সোমনাথ বলল, সে উপরে আসবে না, তুমি দরজা দিয়ে শুয়ে পড়ো। ছেলে ঘুমিয়ে পড়েছে? বাসবী বলল, হ্যাঁ। তুমি আমাকে একবারও বসতে বললে না। উত্তরে ইতস্তত করে সোমনাথ বলল, তুমি আমার এখানে, রাত হয়ে গেছে, আমি একটু ড্রিঙ্ক করেছি। খিলখিল করে হেসে উঠল বাসবী। রাত্রির নিস্তব্ধতায় যেন ছুরি বিধিয়ে দিতে লাগলো সেই হাসি। সে নিজেই চেয়ার টেনে বসলো। আমি একটু হুইস্কি খাবো। একটা গ্লাসে খানিকটা হুইস্কি ঢেলে দিল সোমনাথ। তার কপালে চিন্তার রেখা। নির্জন বাড়িতে তার ঘরে এক যুবতী এসেছে, অথচ সে খুশি হয়নি। বাসবীকে চলে যেতেও বলতে পারছে না। পাতলা পোশাকে তার শরীরের রেখে স্পষ্ট, বুকের অনেকটা দেখা যায়। নিজের শোবার ঘরেই মেয়েরা সাধারণত এরকম পোশাক পরে থাকে। হুইস্কির গ্লাসে একটা চুমুক দিয়ে বাসবী বলল, এইরকম বৃষ্টি রাতে আমার ঘুম আসে না, খুব গান শুনতে ইচ্ছে করে, তুমি একটা গান শোনাবে সোমনাথ? সোমনাথ বলল, গান? আজকাল তো গান গাই না, ভুলেই গেছি সব। বাসবী বলল, লন্ডনে গোল্ডার্স গ্রিনের দুর্গাপূজার ফাংশনে তুমি অনেক দিন গান গিয়েছিলে। একটা গান আমার দারুণ লেগেছিল, স্বপ্নে আমার মনে হলো তুমি ঘা দিলে আমার দাঁড়ে। এই গানটা অন্য কাউকে গাইতে শুনলে তোমার কথা মনে পড়ে। এই গানটা তোমার চেয়ে আর কেউ ভালো গাইতে পারে না। সোমনাথ একটু হেসে মুখ নিচু করে বলল, কি যে বলো, আমি কখনো গান শিখেছি? ওই গানটা একবার গাইবে সোমনাথ? বাসবী, তোমার স্বামী আমার স্কুলের বন্ধু, আমি দুর্বল। এত রাতে তুমি আমার কাছে এসে বসেছ, আমার বুক টিপ টিপ করছে। এই অবস্থায় কি গান হয়? আমি কিন্তু তোমাকে একটু ভয়ও দেখাই না। আমি বুঝি আলাদা করে তোমার বন্ধু হতে পারি না? বিনায়ক মাঝে মাঝে এরকম রাত্রির দিকে সিল্কের লুঙ্গি আর গেঞ্জি পরে তোমার সঙ্গে আড্ডা দিতে আসে না? আমি মেয়ে, তাই কি আমার সে অধিকার নেই? থিওরিটিক্যালি তোমার কথাটা ঠিক। পুরুষ আর মেয়েদের তবু আমি এক চোখে দেখতে পারি না। সব মেয়েকেও শুধু মেয়ে বলে মনে হয় না। ধরো, যদি এখানে মিসেস অনিমা হালদার আসতেন, তাহলে কি আমি ঘাবড়াতাম? সে হলেও তোমার বুক টিপ টিপ করতো। তুমি মিসেস হালদারকেও ভয় পাও, আমি দেখেছি। সে অন্য কারণে ভয় পাওয়া। উনি কথা বলতে আরম্ভ করলে আর থামতে চান না। তুমি কি চাও আমি চলে যাই সোমনাথ? আমি কি চাই? হ্যাঁ, তোমার এখন চলে যাওয়া উচিত। অথচ আমার মন তীব্রভাবে বলছে, না, তুমি থাকো থাকো থাকো। বাসবী উঠে দাঁড়ালো, জানালার কাছে গিয়ে বৃষ্টি দেখলো।
এরকম একটানা বৃষ্টি বহুদিন দেখা হয়নি। মনে হয় যেন সারা পৃথিবী জুড়েই এখন বৃষ্টি হচ্ছে। গরম একেবারেই নেই, তবু যেন ঘামে চকচক করছে সোমনাথের কপাল। সে একটা সিগারেট ধরালো। পাশেই সোমনাথের বিছানা। চেয়ারে বসার বদলে সে বিছানায় চলে যেতে পারে, বাসবীকে ডেকে নিয়ে যেতে পারে। পাশেই সোমনাথের বিছানা। এখন আর কেউ আসবে না, কেউ কিছু জানবেও না। এই বৃষ্টির রাতটা একটা স্বপ্নের মতন কেটে যেতে পারে। তারপর সকালবেলা সব ভুলে যাবে সবাই। পিছনের দিকটা দেখা যাচ্ছে বাসবীর। চওড়া পিঠ, সরু কোমর, ভারী নিতম্ব, দারুণ শরীর গড়ন। লন্ডনে প্রথমে তার আলাপ হয় বাসবীর সঙ্গে। বিনায়ক আর সোমনাথ দুজনেই একসঙ্গে লন্ডনে গিয়েছিল। সোমনাথের আগেই বিয়ে হয়ে গেছে, সে স্ত্রীকে নিয়ে যায়নি। প্রথম দিকে বিনায়ক তখনও বিয়ে করেনি। বাসবী তখন পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। তাছাড়া বিভিন্ন নাচের অনুষ্ঠানে সে নাচে। বাঙালি সমাজে নাচিয়ে হিসেবে তার বেশ নাম ছিল। তরুণ দুই ডাক্তারের সঙ্গে পরিচয় কিছুদিনের মধ্যে ঘনিষ্ঠতায় পৌঁছল। রবীন্দ্র জয়ন্তীতে বাসবীর নাচের সঙ্গে সোমনাথ গান গেয়েছে। ওরা তিনজনে মাঝে মাঝে বেড়াতে যেত। সোমনাথ যেদিন টের পেল বাসবী তার দিকেই বেশি ঝুঁকছে, সেদিনই সে জানিয়ে দিল যে সে বিবাহিত। এই কথা গোপন করার কোনো মানে হয় না। তারপর থেকে তিনজন একসঙ্গে কোথাও যাবার কথা থাকলে সোমনাথ শেষ পর্যন্ত ইচ্ছে করে যেতে যায় না, বিনায়ককেই সুযোগ করে দিত। লন্ডনে এই বিনায়কের সঙ্গে বাসবীর বিয়ে হয়ে গেল। তখন নিশ্চিত হয়ে গেল সোমনাথ বাসবী তার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী। তার সঙ্গে ইয়ার্কি রসিকতা করা যায়, এর বেশি কিছু নয়। বিশ্বাসটাই তো বন্ধুত্বের প্রধান শর্ত। সোমনাথ মাঝে মাঝে রাত্রিরে যেত বিনায়ক বাসবীদের বেসলাইস পার্কের অ্যাপার্টমেন্টে। নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট এবং গান বাজনায় কেটে যেত চমৎকার সময়। ওদের বিয়ের মাত্র মাস 6 পরে এক রাতে বাসবী একটা মারাত্মক ইঙ্গিত দিয়েছিল। জানুয়ারি মাস, অসম্ভব ঠান্ডা পড়েছে। হাসপাতাল থেকে বাস ধরে ফেরার সময় সোমনাথ আর বিনায়কের হাত পা প্রায় জমে যাবার অবস্থা। ওরা কেউ তখনও গাড়ি কেনেনি। বাস থেকে নেমে বিনায়কের বাড়ি পর্যন্ত যেতে খানিকটা হাঁটতে হয়। সেদিন বেশি মদ্যপান হয়ে গেছিল, বিনায়ক সহ্য করতে পারেনি। এক সময় একেবারে অজ্ঞান, খেলো না কিছুই। ওকে ধরাধরি করে শুয়ে দেওয়া হলো। তারপর সোমনাথ আর বাসবী গল্প করলো অনেক রাত পর্যন্ত। দুখানা ঘরের অ্যাপার্টমেন্ট, তার মধ্যে একখানা ঘর সোমনাথ এসে প্রায়ই দখল করে। সে রাতে সোমনাথ আলো নিভিয়ে শুতে যাবার একটু পরেই বাসবী এসে তার ঘরের আলো জ্বালালো। বাসবীর ঘুম নেই চোখে, সে সোমনাথের কাছে থাকতে চায়। বাসবীর চোখ মুখ দেখেই সোমনাথ বুঝতে পেরেছিল বাসবীর নীতিবোধ অন্যরকম। সোমনাথ তরাত করে বিছানা ছেড়ে উঠে পড়ে। আমার ঘুম আসছে না, চলো আমরা বসবার ঘরে গিয়ে গল্প করি। আমি ইচ্ছে করলে জেগে থাকতে পারি সারা রাত। বাসবীর থেকে অনেকখানি দূরত্ব রেখে বসেছিল সোমনাথ। সত্যি সত্যি নানা রকম গল্প হলো। বাসবীকে সে বুঝিয়ে দিয়েছিল বন্ধুর নববিবাহিতা স্ত্রীর সঙ্গে শারীরিক ফুর্তি করা তার সঙ্গে সম্ভব নয়। বাসবী রাগ করেনি, মেনে নিয়েছিল। সোমনাথের বন্ধুত্বই চেয়েছিল তারপর থেকে। কিন্তু সোমনাথের মধ্যে যে কি দারুণ একটা পরিবর্তন এসে গিয়েছিল তা বিনায়ক বা বাসবী কেউই ঘুমায়নি। সেই রাত থেকে সোমনাথের বুকের মধ্যে জ্বলছে এক হিংস্র অতৃপ্তি। তার নীতিবোধ যা মানতে পারে না, তার যুক্তিহীন মন সেটা তীব্রভাবেই চায়। বাসবীকে যখন তখন বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তবু সোমনাথ খুব সাবধানে দূরত্ব রক্ষা করে। ওদের বাড়িতে আর রাতে থাকেনি একদিনও। কলকাতায় ফিরে এসে দেখা সাক্ষাৎ কমে গেল। দুজনের বাড়ি দুই পাড়ায়, পেশা নিয়েও ব্যস্ত হয়ে পড়ল দুই ডাক্তার। তবু কোনো নিমন্ত্রণে বাড়িতে বা ক্লাবে বাসবীর সঙ্গে দেখা হয়ে গেলেই সোমনাথের বুক জ্বলে, দাউ দাউ করে সেই অতৃপ্তি। বাসবী তাকে চেয়েছিল, সোমনাথ সাহস পায়নি। এটা তার নীতিবোধ না কাপুরুষতা? সেই রাতে বাসবীকে গ্রহণ করলে কি এমন ক্ষতি হতো? এ সবই সোমনাথের মনে মনে। বাসবীর সঙ্গে সে হেসে হেসে কথা বলে, সব সময় খানিকটা দূরত্ব রাখে। ভদ্রতার সম্পর্ক যেমন রাখা উচিত তা ঠিকই বজায় আছে। সোমনাথের স্ত্রীর সঙ্গেও ভাব আছে বাসবীর, শুধু এক এক সময় শটকা লাগে। বাসবী হঠাৎ হঠাৎ কথা থামিয়ে কিছুক্ষণ চুপ করে চেয়ে থাকে সোমনাথের দিকে। তার ঠোঁটে তখন লেগে থাকে এক অদ্ভুত ধরনের হাসি। বাসবী কি সোমনাথের ভিতরটা দেখতে পায়? তারপর সরকারের উৎকট খেয়ালে সোমনাথ আর বিনায়ককে একসঙ্গে বাঁকুড়ায় বদলি হতে হলো। দুজনে একই বাড়ি ভাড়া নেবে, এটাই স্বাভাবিক। এখানেও সোমনাথ তার স্ত্রীকে আনতে পারেনি, বাস্তব অসুবিধে আছে। সারা সপ্তাহ সে এখানে থাকে না।
আর বাসবীর এই সান্নিধ্য তার ভিতরে কেমন আগুন জ্বালিয়ে দিয়েছে। সর্বক্ষণ সেই আগুনের সঙ্গেই লড়াই করতে হচ্ছে তাকে। এত বড় বাড়ি, কোনো এক সময় বাসবীকে নিভৃতে পাওয়া যেতেই পারে। বিনায়ক অনেক সময় থাকে না, তবু সোমনাথ একবারও বাসবীকে ডাকার ইঙ্গিত দেয়নি। সে জানে বাসবীর চোখ মুখ দেখেই বুঝতে পারে বাসবীকে ডাকলেই সে আসবে। সোমনাথ ডাকে না, প্রাণপণে তাকে ভদ্রভাবে সম্পর্ক বজায় রেখে যেতে হয়। আজ রাতে বাসবী নিজে থেকে এসেছে। বিনায়ক নেই, বৃষ্টির শব্দ মাখা মোহময় রাত। বাসবীর পিঠের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয় সোমনাথের, আর লড়াই চালিয়ে যেতে পারল না। তার ভিতরে যেন একটা বিস্ফোরণ হলো। চেয়ার ছেড়ে উঠে গিয়ে সে বাসবীর কাঁধে হাত রাখলো। বাসবী চমকালো না, সে যেন এর প্রতীক্ষাতেই ছিল। মৃদু গলায় বলল, সেই গানটা শোনাবে না সোমনাথ? সোমনাথ গুনগুন করে গান শুরু করলো। স্বপ্নে আমার মনে হলো তুমি ঘা দিলে আমার দ্বারে। 2 লাইন গাইবার পর থেমে গিয়ে সোমনাথ বলল, সত্যি আমি দিনের পর পর দিন স্বপ্ন দেখেছি তুমি আমার দরজা ঠেলে আসবে একদিন। বাসবী বলল, এটা তোমার স্বপ্ন? আমার স্বপ্ন। সোমনাথ বলল, তুমি কি জানো তোমাকে ভীষণ ভীষণ আদর করতে ইচ্ছে করে আমার। বাসবী বলল, তুমি কি জানো তোমাকে আমি প্রথম ভালোবেসেছি? সে কথা আমি কিছুতেই ভুলতে পারি না। সোমনাথ বলল, কিন্তু আছে, এখন কি সংসার ভাঙা যায়? বাসবী বলল, সংসার ভাঙার কথা কে বলেছে? তুমি বড্ড মরালিস্ট সোমনাথ। আমরা গোপনে দুজন দুজনকে ভালোবাসতে পারি না? সোমনাথ জিজ্ঞেস করলো, তুমি আমার কাছে আজ রাত্রে থাকবে? বাসবী ফিরে দাঁড়ালো। তার ঠোঁট দুলি দিয়ে চকচক করছে বাসনা, তার সারা শরীর প্রস্তুত। তুচ্ছ নীতিবোধের জন্য সে জীবনে আনন্দ নষ্ট করতে চায় না। গোপনীয়তাকে সে পাপ মনে করে না। সোমনাথ বাসবীর কোমরে একটা হাত দিয়েছে, আর একটা হাত ওর বুকের সামনে উদ্যত। এমন সময় কয়েকবার কাশির শব্দ। একতলায় চটপট পেতে খোলা বারান্দায় শুয়ে আছে সেই ছেলেটা। এত জোরে কাশছে যে 3 তলাতেও শোনা যাচ্ছে। সোমনাথের অভিজ্ঞ কান সেই শব্দ শুনেই বুঝতে পারলো ছেলেটি বাঁচবে না। এখন কি এসব চিন্তা করার সময়? কত গরিব লোকই তো মরছে। সোমনাথের ক্ষণিক অন্য মনস্কতা বাসবীর নজরে এড়ালো না। সে জিজ্ঞেস করলো, কি ভাবছো? সোমনাথ একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ ভাবছি একবার শুরু করলে কি আর থামতে পারবো? বাসবী তার বুকের কাছ থেকে সোমনাথের হাতটা সরিয়ে দিল। মুচকে এসে বলল, তোমার হাতটা ঠান্ডা। তুমি আসলে ভাবছো তোমার বন্ধুর কথা, কিংবা তোমার স্ত্রীর কথা। মিডল ক্লাস বাঙালি মরালিটি তুমি ছাড়তে পারবে না। সোমনাথের থুতনিতে একটা টোকা মেরে মেরে সরে গেল বাসবী। সে রাগ করেনি, বরং হেসেই আবার বলল, থাক, এভাবে হবে না। ভালোবাসার দরকার নেই, বন্ধুত্ব ভালো। আজ 24শে জুলাই 1992। আজকের দিনটা মনে থাকবে। আজ আমি আমার সব ভালোবাসা তোমাকে দিয়ে দিলাম। এরপরে দেখো, আমরা শুধুই বন্ধু থাকবো। সকালবেলা সোমনাথ নিচে নেমে এসে দেখলো আলতাপ তার আগেই চলে গিয়েছে। সাইকেল রিক্সাটাই নেই। বৃষ্টি থেমে গেছে শেষ রাতে। এখন চতুর্দিকে একটা পরিচ্ছন্ন ভাব। বাড়ির সামনে কম্পাউন্ডে টাটকা বাতাস নিঃশ্বাস নিতে নিতে সোমনাথ ভাবল, ওই আলতাপ নামের ছেলেটা যতবার সাইকেল রিক্সায় প্যাডেল ঘোরাবে ঠিক ততবারই তিল তিল করে সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ও যদি বাঁচতে না চায়, কে বাঁচাবে ওকে? কেউ না। এ দেশে কোনো রোগীকে কি জোর করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা আছে? এ সময় একটা গাড়ি এসে থামলো গেটের কাছে। বিনায়ক ফিরে এসেছে। বিনায়ককে দেখে অদ্ভুত আনন্দ হলো সোমনাথের। কাল রাতে বাসবী চলে যাবার পর সে কিছুক্ষণ বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। সে কথা কেউ জানবে না। সে হেরে গেল বাসবীর কাছে, নিজের কাছেও। কিন্তু কাল যদি সে বাসবীর সঙ্গে মিলিত হতো, তাহলে আজ সকালে বিনায়ককে দেখে সে কি স্বাভাবিক থাকতে পারত? একটা চোর চোর ভাব হতো না? বিনায়ক যে নিশ্চিত বাইরে রাত কাটিয়ে এলো, তার কারণ সে তার বন্ধুকে বিশ্বাস করে। সোমনাথের মনে এখন কোনো গ্লানি নেই। সে হাসি মুখে জিজ্ঞেস করলো, কিরে, রাত্রিরে ফিরতে পারলি না? বিনায়ক বলল, আর বলিস না, এক বেটা জোরদার জমি টমি নিয়ে সব গন্ডগোল করে তার এক কাকার পেটে গুলি চালিয়ে দিয়েছে। লোকটা আগে একবার কিডনির চিকিৎসা করিয়েছিল আমার কাছে। গুলি খেয়ে সে কিছুতেই হাসপাতালে যাবে না। খালি আমার নাম ধরে চেঁচিয়ে বলেছিল, ওই ডাক্তার বাবু না এলে আমি বাঁচবো না। তাই ওর ছেলেরা আমাকে জোর করে ধরে নিয়ে গেল। বেঁচেছে? বেঁচে যাবে, গুলিটা বার করে দিয়েছি। জ্ঞান ফেরার পরই সে চেঁচাতে লাগলো সে তার কাকাকে তক্ষুনি খুন করতে যাবে। গ্রামের লোকের যা সব ব্যাপার।
এ তো কেস হবে। হ্যাঁ, পুলিশের এক দারোগা অপারেশনের সময় আমার পাশে বসেছিল। তুই চা খেয়েছিস? না, এখনো খাইনি। বাসবীর ঘুম ভেঙেছে? কি জানি, দেখিনি। চল, ওকে ডেকে তুলি, আমার সঙ্গে চা খেয়ে যা। দুই বন্ধু সিঁড়ি দিয়ে উঠে এলো পাশাপাশি। বাসবী জেগে উঠেছে এর আগেই। ছোট্ট বাচ্চা থাকলে সেই মা বেশিক্ষণ ঘুমোতে পারে না। এখন বাসবী শাড়ি পরা, চুলে একটা আলগা খোপা বাঁধা। তার চেহারা বেশ স্বাভাবিক, ঘরোয়া, সুন্দর দেখাচ্ছে ঠিকই, কিন্তু চোখে নেই মাদকতা, ঠোঁটের চকচকে ভাবটাও নেই। সোমনাথকে দেখেই সে বকুনি সুরে বলল, কি যে করো তুমি? একটা রুগীকে নিচে শুইয়ে রেখেছিলে, সারা রাত সে এত কেসেছে যে শব্দ আমি ঘুমোতেই পারিনি। বিনায়ক চোখ দিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? সোমনাথ বলল, ও একটা রিক্সাওয়ালা, গায়ে খুব জ্বর ছিল, বৃষ্টির জন্য আর ফিরতে পারেনি। বাসবী বলল, বাড়িতে তুমি রুগী নিয়ে আসবে, তার জন্য আমরা ঘুমোতে পারবো না? সোমনাথ বলল, সরি, আর কাউকে আনবো না। বিনায়ক প্রসঙ্গটা গুরুত্ব না দিয়ে বলল, বাসবী, চা পাও। তুমি ছৌ নাচের মুখোশ কিনতে চেয়েছিলে, তোমার জন্য অর্ডার করে দিয়ে এসেছি। সোমনাথ বাসবীর দিকে আর চোখে তাকাচ্ছে মাঝে মাঝে। সে স্পষ্ট বুঝতে পারছে তার বুকের মধ্যে সেই বাসনার আগুনটা প্রায় নিভু নিভু, এখন শুধু ধোঁয়া বেরোচ্ছে একটু একটু। বাসবী আর কোনোদিন তেমন ভাবে আসবে না। বিনায়ক বলল, আমার 1,000 টাকা ফি দিল জানিস? গ্রামের এই সব জোরদার ফোদ্দারদের কিন্তু অনেক টাকা। বাসবী বলল, চলো এবার ছুটিতে আমরা ভুটান যাই। বিনায়ক বলল, দাঁড়াও, এখানে প্র্যাকটিস বেশ ভালো জমে উঠেছে, এখনই ছুটি নেওয়া যাবে না। চা খেয়ে সোমনাথ উপরে উঠে এলো। সে এখনো কলকাতার চেম্বার রেখেছে, এখানে প্র্যাকটিস করে না। দুপুরে ভাত খায় না সোমনাথ। ব্রেকফাস্ট খেয়ে মেডিকেল কলেজে যায়, ক্লাস ছেড়ে হাসপাতালে রাউন্ড দেয়। আজ সন্ধ্যাবেলা সে কলকাতায় ফিরে যাবে। একটা ক্লাস শেষ হতেই সে একবার করে হাসপাতাল গেটের কাছে এসে উকি দিয়ে দেখে যায় রিক্সাওয়ালার আসলো কিনা। তৃতীয়বার এসে দেখে সে পেয়ে গেল আলতাপ মণ্ডলকে। সাইকেল রিক্সায় যাত্রীদের সিটের উপর সে কাত হয়ে বসে আছে। আজ তার বেশ জ্বর, মুখ দেখলেই বোঝা যায়। কাছে গিয়ে সোমনাথ বলল, এই নেমে আয়, সকালবেলা আমায় কিছু না বলে চলে গেলি যে? আলতাপ খুব ভয় পেয়ে বলল, আপনার ঘুম ভাঙায়নি স্যার, তাছাড়া বাড়ির লোক খুব চিন্তা করবে। নেমে আয়। তোকে সঙ্গে নিয়ে গিয়ে বুকের এক্সরে তোলালো, রক্ত এবং থুতু পরীক্ষা করে নিল। তারপর ওকে সামনে বসে জিজ্ঞেস করলো, সাইকেল রিক্সাটা কার, তোর নিজের? আলতাপ বলল, না স্যার, মালিকের, রোজ 10 টাকা করে দিতে হয়। ভাড়া মিলুক না মিলুক তবু 10 টাকা দিতেই হবে? হ্যাঁ স্যার, 10 টাকার উপরে যা পাবো সেটা আমার। সাধারণত কত থাকে তোর? 15 টাকা, একদিন একটু কমে যায়। তুই আর রিক্সা চালাতে পারবি না, এমনকি আজ ওই রিক্সা চালিয়ে বাড়িতেও ফিরতে পারবি না, গাড়ি জমা দিতে হবে। বাড়িতে গিয়ে টানা 1 মাস শুয়ে থাকবি। স্যার, কিন্তু রিক্সা না চালালে আমার বাড়ির লোকে খাবে কি? তোর বাড়ির লোক কি খাবে তার আমি কি জানি? তুই একটা রুগী, আমি তোর চিকিৎসা করব। তোর বাড়ির লোক কি খাবে কি না খাবে সে চিন্তা আমি করতে যাব কেন? আমার কথা যদি না শুনিস পুলিশে খবর দেব। তুই তো টিবি রোগেই মরবি, আর কত লোকের মধ্যে এই রোগ ছড়াবি, পুলিশ তোকে জেলে ভরে রাখবে। সোমনাথ জানে এটা নিতান্তই মিথ্যে ভয় দেখানো। টিবি রুগীকে নিয়ে পুলিশের মাথা ব্যথা নেই। রাস্তায় কত ভিখিরির এই রোগ আছে। এখানকার হাসপাতালেও আলতাপকে ভর্তি করানো যাবে না। এই হাসপাতালে টিবি রুগী রাখার ব্যবস্থা নেই। মেদিনীপুরের ডিগ্রি হাসপাতালে পাঠানো যেতে পারে, অথবা কাঁচরাপাড়ায়। সেখানেও সিট আছে কিনা জানতে হবে। অচেনা দূরের হাসপাতালে ছেলেটা যেতে চাইবে কিনা তাও সন্দেহ আছে। সোমনাথ বলল, এক্সরেটা ঠিক উঠেছে কিনা তা দেখে নিক, তারপর তোকে বাড়ি পাঠিয়ে দেব। কিছু ওষুধপত্র দিয়ে দিচ্ছি, নিয়মিত খাবি। একজন ছাত্রের সঙ্গে ব্যবস্থা করছি, সে তোকে ইনজেকশন দিয়ে আসবে কয়েকদিন। তারপর পকেট থেকে পার্সটা বার করে 3টে 100 টাকার নোট বার করে বলল, এই তোর 1 মাসের রোজগার। তা বলে ভাবিস না আমি তোকে মাসে মাসে টাকা দেব, আর কখনো 1 পয়সাও দেব না। আমি হয়তো বেশি দিন এখানে থাকবোও না। তোকে নিজের চেষ্টায় বাঁচতে হবে। নিচে নেমে এসে আর একজন রিক্সা চালকের বন্দোবস্ত করে নিল সোমনাথ। সে আলতাপের গাড়িটা জমা করে দেবে, তারপর তাকে পৌঁছে দেবে গ্রামের বাড়িতে। তার জন্য সে পয়সা পাবে অবশ্য। শেষবারের মতো আলতাপকে সে শাসিয়ে বলল, 1 মাসে একবারে চুপ করে শুয়ে থাকবি, বেশি হাঁটাচলা করবি না, কখনো দৌড়াবি না, ভারী জিনিস তুলবি না, মনে থাকবে? যদি শুনতে পাই তুই রিক্সা চালাচ্ছিস তাহলে পুলিশে ধরিয়ে দেব। সোমনাথ লক্ষ্য করেনি আলতাপকে ও অন্য এক রিক্সা চালকটি যখন
এই সব কথা বলছে তখন তার পাশে এসে দাঁড়িয়েছে এক মাঝবয়সী ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরা সৌম্য চেহারা। তার নাম বীরেশ্বর ঘোষ, এখানকার একটি স্কুলের হেডমাস্টার এবং যে ক্লাসে সোমনাথ মাঝে মাঝে আড্ডা দিতে যায় সেখানকার ভাইস প্রেসিডেন্ট। সোমনাথ মুখ ফেরাতেই বীরেশ্বর বলল, নমস্কার। কি ব্যাপার বলুন তো? এই রিক্সাওয়ালাকে জামাইয়া ধরে আর একটা রিক্সায় চাপালেন, তারপর আবার তাকে ধমকালেন। সোমনাথ একটু লজ্জা পেয়ে গেল, তার মেজাজটা ঠিক নেই, সে একটু বেশি জোরে জোরে কথা বলেছে। একটা নিবন্ত আগুন সে এখনো ধোঁয়া ছড়াচ্ছে তার বুকের মধ্যে। সে বলল, মাস্টার মশাই, আমার সঙ্গে একটু হাঁটবেন? আমি বাড়ির দিকে যাব, যেতে যেতে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। বীরেশ্বর বলল, আমি তো হেঁটে হেঁটেই ঘুরি সব সময়, রিক্সা চড়ি না। বলুন আপনার প্রশ্ন। সোমনাথ বলল, প্রশ্নগুলো আসলে সামাজিক প্রশ্ন। ধরুন আমি একজন ডাক্তার, আমি যদি একজন লোককে দেখে বুঝতে পারি সে একজন রুগী, তাহলে তার চিকিৎসা তো করতেই হবে। সেই রুগী আপনাকে কল না দিলেও আপনি চিকিৎসা করবেন। ধরুন রাস্তায় একটা লোককে দেখলাম, তখন তো সে কল দেবার প্রশ্নই নেই, আপনার ফি কে দেবে? ডাক্তারি পড়াবার সময় তো ফি নেবার কথা শেখায় না। অসুস্থ লোকদের সাহায্য করা আর বাঁচানোই হচ্ছে ডাক্তারের কর্তব্য। আমাদের ফি নিতে হয়, কারণ আমাদেরও সংসার চালাতে হয়, এটাই আমাদের জীবিকা। সে কি মশাই, আপনাদের মতো বড় বড় ডাক্তারদের ডেকে ডেকে পাওয়া যায় না, ফি না নিলে চিকিৎসা করে আবার কোনো ডাক্তার? এরকম তো আমি কখনো শুনিনি। আজকাল এক রোগীকে 3-4 বার করে দেখলে প্রত্যেকবারই ডাক্তাররা সমান টাকা নেন। আগে দ্বিতীয়বার টাকা ছিল অর্ধেক। মাস্টার মশাই, কথাটা অন্যদিকে ঘোরাবেন না। আমি যা বলছি তা নীতির প্রশ্ন। পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থাও কি ডাক্তারের করে দিতে হবে? ঠিক বুঝলাম না, একটু খোলাসা করে বলুন। ধরুন এই যে সাইকেল রিক্সা চালক, ওর সাংঘাতিক টিবি হয়েছে, আমি চিকিৎসা করে ওকে বাঁচানোর চেষ্টা করতে পারি, কিন্তু এই রোগ নিয়ে রিক্সা না চালালে ওর খাওয়া জুটবে না, ওর বাড়ির লোকেরও জুটবে না। অথচ টিবি রোগী যদি সাইকেল রিক্সা চালায় দিনের পর দিন, তাহলে তার চিকিৎসার কোনো মূল্য নেই, সেটা আপনি নিশ্চয়ই বোঝেন। সেজন্যই ছেলেটাকে ধমকাচ্ছিলেন। ডাক্তারেরও তো বিবেক আছে, সে তার বিবেককে কি বুঝাবে? এত রোগী ঘাটাঘাটি করতে হয়, তারপরেও ডাক্তারের বিবেক টিকে থাকা খুবই আশ্চর্যের ব্যাপার। রাস্তায় যে কত অসুস্থ ভিখিরি পড়ে থাকে, তাদের দিকে কি ডাক্তারে ফিরে তাকায়? এই জন্যই তাকায় না যে সেই ভিখিরির শুধু চিকিৎসা করলেই হবে না, তার খাওয়া থাকা সবকিছু দায়িত্বই ডাক্তারকে নিতে হবে। এটা কি ডাক্তারের কাজ নাকি সমাজ সরকারের কাজ? সবই তো জানি, আপনাকে একটু খোঁচাচ্ছিলাম। ওই আলতাফ নামের ছেলেটিকে আমি চিনি। এক সময় আমার মেয়েকে রোজ স্কুলে পৌঁছে দিত। ও নিজে ক্লাস 7 পর্যন্ত পড়েছে। ওর বাবা মারা গেল, সংসারে আর রোজগার করার কেউ নেই। হাঁটতে হাঁটতে ছেলেটার মুখে রক্ত উঠে গেল। ও তো মরবেই, জীবাণু ছড়িয়ে ছড়িয়ে মারবে অনেককে। আপনি নিজে থেকে ওর চিকিৎসার ব্যবস্থা করলেন, এবার আমাদের কিছু একটা করা উচিত। ভেবে দেখি কি করা যায়। যদিও ওকে অন্য একটা কাজ জুটিয়ে দেওয়া যায়, কিন্তু ক্লাস 7-8 পর্যন্ত পড়েছে, সে কি বা চাকরি পাবে যাতে শারীরিক পরিশ্রম নেই? একটা ব্যবস্থা হতে পারে। আমাদের স্কুলে একটা দপ্তরির পোস্ট খালি আছে, সেটা যদি ওকে দেওয়া যায়, বসে বসে ঘন্টা বাজাবে, ক্লাসে ক্লাসে অ্যাটেন্ডেন্স রেজিস্টার পৌঁছে দেবে, মোটামুটি হালকা কাজ, সে কাজও পেরে যাবে। সোমনাথ থমকে দাঁড়িয়ে পড়ল, বীরেশ্বরের দিকে তাকিয়ে বলল, এ তো খুব ভালো প্রস্তাব। আপনি হেডমাস্টার, আপনি অনায়াসে কি কাজটি দিয়ে দিন। বীরেশ্বর বলল, স্কুল কমিটিকে বলতে হবে। মনে হয় আটকাবে না। কত মাইনে? 1.25 মতো পাবে। দেখি চেষ্টা করে যদি আরো 50 টাকা বাড়িয়ে দেওয়া যায়। আমাদের স্কুলের মাইনেপত্র ভালোই। মাস্টার মশাই, এই যে প্রায় অলৌকিক ব্যাপার। আমি ভেবেছিলাম ওই ছেলেটার আর কোনো আশা নেই, সপরিবারে মারা যাবে। আজই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি আজ সন্ধ্যাবেলা কলকাতা যাচ্ছি, 3 দিন পর ফিরব। তখন আপনাকে এসব বলার কথা আমার হয়তো মনেই পড়বে না। ছেলেটার তাহলে একটা হিল্লে হয়ে গেল। বীরেশ্বর একগাল হেসে বললেন, তাহলে কি প্রমাণ হলো? ডাক্তারবাবুদেরও রোগীদের চাকরি বাকরি নিয়ে ভাবতে হয়। বেশ খুশি মনে শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো সোমনাথ। তার হাতে 8 ঘন্টা সময় আছে। মুখ হাত ধুয়ে হাসপাতালের পোশাক বদলে নিতে হবে। 5টার সময় শেয়ারের ট্যাক্সি ছেড়ে দুর্গাপুর যাবার জন্য। ঠিক কলকাতার ট্রেন ধরিয়ে দেয়। ট্রেনে বসার জন্য একটা বই নিতে হবে। সোমনাথ বই বাঁচতে লাগলো। রাম এসে বলল, দোতলার বৌদিদি আপনাকে একবার দেখা করতে বলেছে।
সোমনাথ অবাক হয়ে দেয়ালের দিকে তাকিয়ে রইল। বিনায়ক এ সময় বাড়িতে থাকে না। বাচ্চাটা আয়ার সঙ্গে এই সময় বেড়াতে যায়। বাসবী একা। তবু সে ডেকে পাঠাবে কেন? কাল রাতের পর আবার কেন এই আহ্বান? তবু যেতেই হবে। কলকাতায় যাবার জন্য একেবারে তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সোমনাথ। আজ তার বুক টিপ টিপ করছে না, শুধু সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। দরজায় বেল দিতে বাসবী খুলল। কাজের লোক টোক কেউ নেই। বাসবী বলল, কাল রাতের মতন মোহনীয় নয়, আজ সকালের মতন নিছক ঘরোয়া নয়। বাসবী বেশ সেজে আছে। একটা নীল কাজ করা টাঙ্গাইলের শাড়ি পরেছে। নীল পাথর বসানো কানের দুল দুটি সকালে ছিল না। গলায় একটা মটর দানার মতো হার, কিন্তু তার মুখে রহস্য নেই, একেবারে পরিষ্কার। দরজাটা খোলাই রইল। সোমনাথ ভিতরে এসে বসলো একটা বেতের চেয়ারে। বাসবী বলল, তুমি তুমি তো আজ কলকাতায় যাচ্ছ। পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, খিদে পাবে না? এ আবার কি প্রশ্ন? খাওয়াটা আবার সমস্যা নাকি? দুর্গাপুর পৌঁছে কিছু খেয়ে নিলেই তো হয়। ট্রেনের কামরাতেও নানা রকম ফেরিওয়ালা আসে। সোমনাথ এখনো চলন্ত ট্রেনে বসে বাদাম ভাজা ছাড়িয়ে খেতে ভালোবাসে। বাসবী বলল, আজ একটা বড় ভেটকি মাছ দিয়ে গেল ওর এক পেশেন্ট। এত বড় মাছ কি খাবে? তাই ফিশ কেক বানিয়েছি। কেমন হয়েছে জানি না, তোমাকে খেতে হবে। তোমার উপরই প্রথম এক্সপেরিমেন্ট করব। প্রথম আলাপ হয় তখন বাসবী একেবারেই রান্না জানতো না। ও থাকতো হোস্টেলে। বিনায়ক আর সোমনাথ নিজস্ব অ্যাপার্টমেন্ট ছিল। ওরা রান্না শিখে নিয়েছিল। বিনায়ক বেশ ভালোই রান্না করে। বিয়ের পরেও বাসবীকে কখনো রান্নার দিকে ঝোঁক দেখা যায়নি। এখানে ওদের রান্নার লোক আছে। বাসবী রান্নাঘরে যাওয়াটা পছন্দ করে না। সোমনাথ বলল, তুমি ফিশ কেক তৈরি করেছো? বাসবী হেসে বলল, কেন বিশ্বাস হচ্ছে না? একটা রান্নার বই দেখে শিখলাম। সোমনাথ তবু অবিশ্বাসের সুরে বলল, ফিশ কেক? কখনো খাইনি। খেয়ে দেখো। একটা কাঠ গ্লাসের সদৃশ্য প্লেটে খানিকটা সাদা রঙের কেকের মতো জিনিস নিয়ে এলো বাসবী, সঙ্গে কাটা চামচ রূপোর ডিনার সেট আছে। সোমনাথ জানে, কোনোদিন বার করে না। বাসবী বলল, প্রথমে একটুখানি মুখে নিয়ে দেখো, যদি ভালো না লাগে খেও না, জোর করে খেতে হবে না। সোমনাথ একটা বড় টুকরো কেটে মুখে নিল। কোনো বিশ্রী গন্ধ নেই, মাছের গন্ধ নেই, কিন্তু মাছের স্বাদ আছে। পুড়ে যায়নি, নুন বেশি হয়েছে। মুখ তুলে সোমনাথ বলল, বাহ, বেশ ভালো হয়েছে তো। সত্যি বলছো? আমি তোমার অনেস্ট ওপিনিয়ন চাইছি, আমার মন রাখার জন্য বলতে হবে না। সত্যি ভালো লেগেছে, নতুন ধরনের জিনিস। এই দেখো, সবটা খেয়ে নিচ্ছি। জানো তো যে খাবারের টেস্ট আমার ভালো লাগে না, সেটা আমি কিছুতেই খেতে পারি না। শখ করে তৈরি করেছি, তাই ইচ্ছে হলো তোমাকে এই প্রথম পরিবেশন করব। হঠাৎ রান্নার শখ হলো কেন তোমার? একটা কিছু তো করতে হবে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী ছিলাম, সে পড়াশোনা কোনো কাজেই লাগলো না। এখন শুধু হাউস ওয়াইফ। আর হাউস ওয়াইফ হয়ে যদি থাকতে হয়, তাহলে ভালো করে হয় ভালো। রান্নাবান্না, সেলাই, ছেলে মানুষ করা, ঘর সাজানো। তুমি নতুন নতুন রান্না করলে ভালোই হবে। আমার মুখের স্বাদ বদলাতে পারবো। সময় কাটাতে হবে তো। দুপুরে ঘুমোবার বাজে অভ্যাস হয়ে গেছে। এখনো মোটা হয়ে যাই। তোমার ফিগার তো খুব ভালো। বিকেলের পর থেকে আর সময় কাটে না। তোমার বন্ধু চেম্বার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তোমার বেশ মজা। এখন 3 দিন কলকাতায় কাটিয়ে আসবে। তোমার ইচ্ছে করলে মাঝে মাঝে শনিবার বিকেলে কলকাতায় গিয়ে সোমবার বিকেলে ফিরে আসতে পারো। বিনায়ক কলকাতায় যেতেই চায় না। ওর তো থিয়েটার কিংবা সিনেমা দেখারও ঝোঁক নেই। আমার খুব থিয়েটার দেখতে ইচ্ছে করে। তুমি ঘড়ি দেখছো কেন? বসো, চা করছি। সোমনাথ সত্যি একবার চোরা চোখে ঘড়ি দেখলো। আর দেরি করলে 5টার শেয়ার ট্যাক্সিটা পাওয়া যাবে না। এরপর অবশ্য সে একলা পুরো ভাড়ায় একটা ট্যাক্সি নিতে পারে। টাকা বেশি খরচ হবে, কিন্তু সে কথাটা বলা যায় না বাসবীকে। সে উৎসাহ দেখিয়ে বলল, হ্যাঁ, চা তো খেতেই হবে। বাসবী জিজ্ঞেস করলো, আর একটু ফিশ কেক নেবে? আপত্তি নেই, কিন্তু এতটা খেয়ে ফেললে কি তোমাদের আর থাকতো? আরও অনেক আছে। মাছটা মস্ত বড় ছিল, ফ্রিজে রেখে 3-4 দিন খাওয়া যাবে। হ্যাঁ, ভালো কথা। তুমি কলকাতা থেকে ফেরার সময় বড় বাজার থেকে ভালো হিং কিনে আনতে পারবে আমার জন্য? এখানে ভালো হিং পাওয়া যায় না। একটা রান্নার রেসিপি দেখলাম, হিং দিয়ে চিকেন, সেটা একবার করে দেখতে হবে। ঠিক আছে, নিয়ে আসবো। আর কিছু অর্ডার আছে? বাসবী আবার হাসতে লাগলো। হাসি ছড়ানো মুখে বলে, মফস্বলের মানুষ এরকমই হয়, তাই না? কেউ শহরে গেলে অমনি এটা আনতে হবে, ওটা আনতে হবে। চা খাওয়া শেষ হলো, আর দেরি করা যায় না।
এরপর আর দুর্গাপুরের ট্রেনও ধরা যাবে না। বাসবী গল্প করার মেজাজ আছে। সোমনাথ তবু উঠে দাঁড়ালো। বাসবী আপত্তি করলো না। সে বলল, হ্যাঁ, এবার তোমার যাওয়া দরকার। দরজার কাছে এসে সোমনাথ জিজ্ঞেস করলো, তুমি তুমি এত সাজগোজ করে আছো কেন? কোথাও বেরোবে বুঝি? বাসবী বলল, না, এখানে আর কোথায় যাব, বাড়িতেই থাকবো। একদিন নিজের জন্য একটু শাস্তি ইচ্ছে হয়। একটু সাজগোজ করলে, পারফিউম মাখলে মনটা ভালো থাকে। বাড়ির বাইরে এসে সোমনাথ একটা রিক্সার জন্য এদিক ওদিক তাকালো। একটাও দেখা যাচ্ছে না। খুব দরকারের সময় এদের কিছুতেই পাওয়া যায় না। হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত। দ্রুত হাঁটতে লাগলো সোমনাথ। হঠাৎ সে বুঝতে পারলো তার মুখটা তেতো হয়ে আছে। খাবারটার জন্য নয়, ফিশ কেক সুস্বাদুই ছিল, কিন্তু কাল রাতে বাসবী তার নিজের শরীরটা দিতে চেয়েছিল, সোমনাথ নিতে পারেনি। আজ বাসবী তাকে মাছ খেতে দিল, সোমনাথ দিব্যি খেয়ে নিল। এর মধ্যে কি বাসবী একটা সূক্ষ্ম বিদ্রূপ আছে? মনে মনে হাসছিল। বাসবী আজ নিখুঁত ফরমাল ব্যবহার করলো, যেন সে শুধুই তার বন্ধুর স্ত্রী, আর কিছুই নয়। পুরোটা কি ওর অভিনয়? আজ চলে আসার আগে বাসবীকে অন্তত একটা চুমু দিতে পারতো সোমনাথ। একটা চুমু কয়েক নিমিষের আনন্দ সোমনাথ। একটা চুমু কয়েক নিমিষের আনন্দ, তাতে সারা পৃথিবীর কারুর কোনো ক্ষতি হতো না। চুমু খেতে চাইলে কি আপত্তি করতো বাসবী? ইচ্ছে প্রকাশ করারই তো সাহস হলো না সোমনাথের। বাসবীর কাছে সে বারবার হেরে যায়। এরপর 9 বছর কেটে গেছে। বাঁকুড়া থেকে আর 6 মাসের মধ্যেই আবার ট্রান্সফার হয়ে ফিরে এসেছিল সোমনাথ। বিনায়করা 1.5 বছর পর। বাঁকুড়ায় আর কোনোদিনই যায়নি সোমনাথ। প্রয়োজন হয়নি, উপলক্ষ আসেনি। কলকাতায় এখন সে ব্যস্ত ডাক্তার। নাম শুনলে অনেকেই চেনে। বিনায়ক আরো বেশি ব্যস্ত, আরো বেশি খ্যাতিমান। সল্ট লেকে মস্ত বড় বাড়ি বানিয়েছে বিনায়ক। সোমনাথ গলফ গ্রিনে ফ্ল্যাট কিনেছে। দুজনে থাকে শহরের 2 প্রান্তে। বাসবীর জন্য আগুন জ্বলতো সোমনাথের বুকে, তা নিভে গেছে। ধোঁয়াটো আর বেরোয় না, ব্যথাও বোধ নেই। সময় পায় না এসব নিয়ে মাথা ঘামাবার। বিনায়কের সঙ্গে সোমনাথের মাঝে মাঝে কোনো কোনো সময় নার্সিং হোমে দেখা হয়। অনেক সময় একই রোগীকে দুইজনেই দেখতে আসে। 2 বন্ধু মিলে কিছুক্ষণ গল্প হয়। বাসবীর সঙ্গে সোমনাথের দেখা হবার সুযোগ নেই। সামাজিকভাবে মেলামেশা আর হয়ই না বলতে হয়। বিনায়ক সল্ট লেকের বাড়ি তৈরি হবার পর বিরাট পার্টি দিয়েছিল ওরা। সেদিন বাসবী খুব ব্যস্ত ছিল। সোমনাথের সঙ্গে 2-1টার বেশি কথা বলার সময়ই পায়নি। সোমনাথের চেয়ে বরং তার স্ত্রী শান্তার সঙ্গেই গল্প হয়েছে বেশি। আর একদিন দেখা হয়েছিল ক্যালকাটা ক্লাবে। সেদিন মনে হয়েছিল যেন বাসবীর মুখখানা একটা সাদা পৃষ্ঠার মতো। সোমনাথের দিকে তাকাচ্ছে, অথচ তার দৃষ্টিতে কোনো ভাষা নেই। সোমনাথকে কি সে মন থেকে একেবারে মুছে ফেলেছে? অথবা সে সোমনাথকে ঘৃণা করে? তাকে আর পুরুষ বলেই গ্রাহ্য করে না। সকলেই বলে বিনায়ক পরিশ্রম করে বড় বেশি। টাকা উপার্জনের নেশায় সে উন্মত্ত, ছুটি নেয় না, কোথাও বেড়াতে যায় না। এর জন্য অবশ্য তাকে 2টি ধাক্কা খেতে হলো। একবার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হলো বিনায়কের। বন্ধুরা সবাই তাকে দেখতে গেল নার্সিং হোমে। সোমনাথও গিয়েছিল। সেদিন বাসবীর সঙ্গে তার দেখা হয়নি। বাসবী একটু আগে চলে গেছে। নার্সিং হোম থেকে বিনায়কের অবশ্য গুরুতর কিছু হয়নি। মাসখানেক বাদেই সে আবার প্র্যাকটিস শুরু করে দিল আগের মতো। তার কিছুদিন পরেই শোনা গেল বাসবীর সঙ্গে বিনায়কের ডিভোর্স হয়ে গেছে। খবরটা শুনেই সোমনাথের মনে হচ্ছিল নিশ্চয়ই বাসবীর একজন প্রেমিক জুটেছে। নিছক হাউস ওয়াইফ সেজে থাকার মতো মেয়ে সে নয়। তার নীতিবোধ আলাদা। গোপনে প্রেম করার ব্যাপারে তার কোনো দ্বিধা নেই। ডিভোর্সের পর বাসবী আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে রইল। একটা চাকরিও পেয়ে গেল লেডিবর্ন কলেজে। ওদের ছেলেটি দার্জিলিংয়ে। কিন্তু বাসবীর প্রেমিকটিকে, এটি হলো অন্য ডাক্তারদের কৌতূহলের বিষয়। কিছুতেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। সে একা থাকে। এখন সে একটা গাড়ি কিনেছে। ড্রাইভার রাখেনি, নিজেই চালায়। কিন্তু তার গাড়িতে অন্য কোনো পুরুষকেও দেখা যায় না কখনো। বিনায়কের বন্ধুদের বিশেষ কৌতূহল বাসবীর প্রেমিকটি ডাক্তার কিনা এটা জানার। একজন ডাক্তার হয়ে অন্য ডাক্তারের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়াটা কি এথিক্যাল নয়? অন্য পেশার লোক হলে অস্বাভাবিক কিছু না। বাসবী এখনো দেখতে ভারী সুন্দর, কিন্তু কোথায় বাসবীর সেই প্রেমিক? সোমনাথ আর বিনায়ক দুইজনেই বন্ধু বিশ্বদেব। সেও নামকরা হার্ট স্পেশালিস্ট। সে বিনায়কের বাড়িতে প্রায়ই যায়। একদিন সেই বিশ্বদেব
বেঙ্গল ক্লাবে লাঞ্চ খেতে খেতে অনেক ভিতরের কথা খুলে বলল। বিশ্বদেব বলল, দেখ সোমনাথ, আমাদের মুশকিল কি জানিস? একটা সময় আমরা সার্থকতার মুখ দেখি, তখন বেশ নামডাক হয়, তখন একটা ট্র্যাজেডি ঘটে যায়। আমাদের উপর, আমাদের সময়ের উপর, আমাদের নিজেদের উপর আর কন্ট্রোল থাকে না। আমরা বউ বাচ্চার দিকে আর তাকাতে ভুলেই যাই, এমনকি নিজের দিকে তাকাতেও ভুলে যাই। সোমনাথ বলল, সার্থকতা কাকে বলে? নিজের ব্যক্তিগত জীবনটাকে নষ্ট করে ফেলা? যারা এটা বোঝে না তারা নির্বোধ। মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে দেখা খুব দরকার। আমি কোন দিকে চলছি, আমি শেষ পর্যন্ত কি চাই সেটা ভাবতে হবে না? যারা ভাবে না তারাই তো ট্র্যাজেডির শিকার হয়। দেখ, বিনায়কের যে বিয়েটা ভেঙে গেল, তার জন্য আমরা বাসবীকে দায়ী করছি সবাই। আমরা পুরুষ মানুষ, তাই বিনায়কের পক্ষে। অনেকের ধারণা বাসবী লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে প্রেম করছে। মোটেই তা নয়। আসল কারণটা আমি জানি। সেটা কি? ওদের দুজনের মধ্যে দাম্পত্য সম্পর্ক ছিল না অনেকদিন। সে কি? কেন? বিনায়কের কোনো প্রবলেম আছে? প্রবলেম শারীরিক নয়, মানসিক। বিনায়ক কোনো দিনই বাসবীর মনটা বুঝতে পারেনি, বোঝার চেষ্টাও করেনি। বাসবী রোমান্টিক ধরনের মেয়ে। সে একসময় নাচতো, গান বাজনা ভালোবাসে, নতুন কোনো থিয়েটার এলে দেখতে যাবেই। বিনায়কের এই ব্যাপারে কোনো রসকস নেই। বউয়ের জন্য সে সময় দিতে পারে না। বউকে নিয়ে কোথাও ঘুরতে যাবে না, দুদণ্ড বসে গল্প করবে না, এমনকি ঝগড়াও করবে। সে সময় নেই। এরকম করলে কি চলে? অত টাকা নিয়ে বিনায়ক কি করবে? একটা তো মোটে ছেলে। বিনায়কের ধারণা ও তো এত খাটছে বউয়ের জন্যই। সে অত বড় বাড়ি করে দিয়েছে, বাসবীর যত ইচ্ছে গয়না করাতে পারে, মুঠো মুঠো টাকা খরচ করতে পারে। কোনো মেয়ে এসব তো ভালোবাসে। তাও সত্যি, কিন্তু বাসবী যে অন্য টাইপের এটা বিনায়ক বুঝলো না। তার ফলটা হলো কি জানিস? বিনায়ক আমাকে নিজে বলেছে, রাত্রির বেলা বিছানায় বাসবীকে কাছে টানলে বাসবী সাড়া দেয় না। ওর শরীরটা ঠান্ডা হয়ে থাকে। স্বামীর সঙ্গে যদি একেবারেই মনের মিল না থাকে, তাহলে সেই স্বামী স্ত্রীর ঠিক মতো যৌন সম্পর্কও হতে পারে না। বিনায়ক বলেছে, প্রায় 9-10 বছর ধরে ওদের এইরকম চলছে। বাইরের লোকজনের সামনে স্বামী স্ত্রী ঠাট বজায় থাকে, অথচ ভেতরে ভেতরে কোনো সম্পর্কই নেই। বিনায়ক একটা মিথ্যা ব্যাপার শুধু শুধু টিকিয়ে রাখার দরকার কি? এজন্যই তো বাসবী ডিভোর্স চাইলে বিনায়ক আর আটকায়নি। তাহলে তৃতীয় পুরুষ বলে কেউ নেই? তোকে খুব একটা গোপন কথা বলি সোমনাথ, কাউকে বলবি না। ওদের বাড়িতে আমি প্রায় যাই। বাসবীর অবস্থাটা বুঝেছিলাম। বাসবীর উপর আমার একটা দুর্বলতা জন্মে গিয়েছিল। আমি খানিকটা এগিয়েও ছিলাম, কিন্তু বাসবী থামিয়ে দিল। চুমু পর্যন্ত এগিয়েছিলি? ধ্যাৎ শালা, চুমু পর্যন্ত এগোলে আর বাকিটা হতে দেরি লাগে নাকি? শুধু ওর হাতটা একদিন ধরেছি। বাসবী পরিষ্কার করে বলে দিল, বিশ্বদেব, তোমার সঙ্গে আমার এসব কিছু হবে না। বিনায়কের কোনো বন্ধুর সঙ্গে প্রেম করা আমার পক্ষে সম্ভব নয়। সোমনাথের বুকের মধ্যে যেন কুলুকুলু একটা আনন্দের ঝর্ণা বয়ে যেতে লাগলো। বাসবী যে আর কোনো প্রেমিক নেই, এটা তার একটা জয়। যদিও এরকম ভাবার কোনো মানেই হয় না। বাসবী তার কে? কেউ না। 9 বছর আগে এক রাতে সে বাসবীর সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে নিয়েছে। তারপর আর কোনো যোগাযোগ নেই, দেখা হয় না। বাসবী কি সোমনাথের কথা ভেবে ভেবে অন্য কারোর সঙ্গে প্রেম করেনি? তা হতে পারে না। সোমনাথ নিজেই তো এর মধ্যে টুকটাক 2-3টে ছোটখাটো প্রেম করে নিয়েছে। এখন তার আর নীতিবোধ অত দৃঢ় নয়। একটা মেয়ের সঙ্গে গোপনে কিছু খেলাধুলা করাটাকে তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করে না। বাসবী তার কেউ নয়। বাসবীর সঙ্গে তার সম্পর্ক রাখেনি সোমনাথ। তবু বাসবীর কোনো প্রেমিক আছে একথা জানতে পারলে তার ঈর্ষা হয়। সোমনাথ নিজের দাম্পত্য জীবনটা বেশ সামলে রেখেছে। শান্তা গান বাজনা করে, একটা নিজস্ব জগৎ আছে। সে বিভিন্ন অনুষ্ঠানে গান গায়, তার 2খানা ক্যাসেটও বেরিয়েছে। সোমনাথ নিজেও এক সময় গাইতো, এখন আর চর্চা রাখতে পারে না বটে, কিন্তু সে নানান গানের অনুষ্ঠান শুনতে যায়। ক্লাসিক্যাল গান বাজনার ফাংশন থাকলে সে চেম্বার বন্ধ রেখে দেয়, সারা রাত শোনে। এই সময়ে শান্তা তার সঙ্গে থাকে। সোমনাথেরও প্র্যাকটিস বেশ জমজমাট, উপার্জনও বেশ ভালো। কিন্তু বাড়াবাড়ি করে না সে। মাঝে মাঝেই ছুটি নেয়, ছুটি উপভোগ করতে জানে। প্রতি বছর একবার পাহাড়, একবার সমুদ্রের ধারে সে বেড়াতে যায় শান্তাকে নিয়ে। এখন সে বুঝতে পারে, বাঁকুড়ায় সেই রাতে সে যে বাসবীর স্পষ্ট আহ্বানে সাড়া দেয়নি, সেটা তার কাপুরুষতা নয়, তার দূরদর্শিতা। একবার বাসবীকে বললে সে আর তাকে ছেড়ে দিতে পারত না।
এ হলে দুটো সংসার ভাঙতে হতো। শুধু প্রেমের জন্য এতখানি বিপর্যয় সামলাবার ক্ষমতা ছিল না সোমনাথের। তবে এ কথাও ঠিক, শান্তাকে কিংবা দু একটি মেয়েকে সে যখন জড়িয়ে ধরে তখন বুঝতে পারে বাসবীর প্রতি তার যৌন টান ছিল অনেক তীব্র। বাসবী আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। এবার একবার তার সঙ্গে দেখা করতে গেলে কেমন হয়, চিন্তাটা মাথার মধ্যেই ঘোরে। কিন্তু সত্যি সত্যি যাওয়ার উদ্যোগ নিতে পারে না সোমনাথ। একদিন সে সন্ধ্যাবেলা চেয়ারে বসে রুগী দেখছে। শেষ হয়ে এসেছে প্রায়। 8টার পর সে আর কিছুতেই চেম্বারে থাকে না। রুগীরা বসে আছে বাইরে। একজন বেরোলে সোমনাথের সেক্রেটারির নাম ধরে ডাকছে আর একজনের। একটি যুবক ঢুকলো, বেশ লম্বা ও স্বাস্থ্যবান, মাথায় ঘন চুল, ফর্সা রং, প্যান্ট ও হাওয়াই শার্ট পরা। তার শরীরে কোনো রোগ আছে বলে মনে হয় না। যুবকটি এসেই টেবিলের তলায় সোমনাথের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। সোমনাথ ইতস্তত হয়ে বলল, আরে এ কি? যুবকটি বলল, আপনি ভালো আছেন স্যার? সোমনাথ মৃদু ধমক দিয়ে বলল, হ্যাঁ আমি ভালো আছি। আপনি এই চেয়ারে গিয়ে বসুন, তারপর বলুন আপনার কি হয়েছে। দু একজন পুরনো রুগী এসে এমন বাড়াবাড়ি করে, কিন্তু সোমনাথ এই লোকটিকে চিনতে পারল না। আগে কখনো দেখেছে বলেও মনে হয় না। যুবকটি বলল, স্যার আমার নাম আলতাপ মণ্ডল। সোমনাথ বলল, হ্যাঁ নামটা তো শুনলাম, এবার কাজের কথা বলুন। শুধু নাম শুনে তো আর রোগ বোঝা যাবে না। যুবকটি বলল, স্যার আমি বাঁকুড়ার সাইকেল রিক্সা চালাতাম। আপনি একদিন রাত্রিবেলা। সোমনাথ চমকে উঠল। তার মনে পড়ে গেল এবার সেই রোগা হাড় জিজিরে ছেলেটি কেসে দেখছে। পরে তো আর দেখেনি। সে এখন এমন সুগঠিত বলবান পুরুষ হয়ে গেছে। শুধু তাই নয়, তার পোশাক রুচিসম্মত, মুখখানে মধ্যবিত্ত ভদ্রলোকদের মতো। সে যে একেবারে শ্রেণী পাল্টে ফেলেছে। সোমনাথর খবর একটু একটু জানত। প্রথম প্রথম বাঁকুড়া থেকে বীরেশ্বর মাস্টারমশাই চিঠি লিখতেন সোমনাথকে। তিনি ওই ছেলেটির ব্যাপার সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন। নিজে নিজে পড়ে সে একবার ক্লাস পাশ করে ফেলল মাধ্যমিক। সেখানেই থামল না, তৈরি হতে লাগলো উচ্চ মাধ্যমিকের জন্য। হেডমাস্টার মশাই নিজে ওকে পড়াতেন। উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেল আলতাপ। স্কুলের পরিবেশ থেকে পড়াশোনায় তার ঝোঁক এসেছিল। এর কিছু পরেই বীরেশ্বরবাবু মারা যান। তখন চাকরিটা রক্ষা করার ব্যাপারে কিছু গোলমাল হয়েছিল। অন্য দপ্তরেরই শত্রুতা করেছিল তার সঙ্গে। চাকরি যখন যায় অবস্থা, সেই সময় স্কুলের সেক্রেটারি এসে হস্তক্ষেপ করলেন। দপ্তরের বদলে কেরানির পদ দেওয়া হলো তাকে, লাইব্রেরিয়ানের সহকারী। সেখানে বই পড়ার আরো অনেক সুবিধে। আলতাপের তখন পড়াশোনায় নেশা ধরে গেছে। সে তার ছোট ভাই বোনদের স্কুলে ভর্তি করে দিয়েছে। তাদের বাড়িটা তখন আর রিক্সাওয়ালাদের বাড়ি নয়, দপ্তরের বাড়ি নয়, কেরানির বাড়ি। বিএ পরীক্ষাতে ভালো রেজাল্ট করলো আফতাব। অনার্সে হাই সেকেন্ড ক্লাস। আলতাপ বলল, আমার আরো পড়ার ইচ্ছে ছিল ছাড়। ঠিক করেছিলাম ইকোনমিক্সে এমএ পরীক্ষা দেব। কিন্তু এই সময় রেলের চাকরির পরীক্ষার একটা বিজ্ঞাপন বেরোলো। অনেকেই বলল ওই পরীক্ষাটা দিয়েছিলাম। ইন্টারভিউতে চান্স পেয়ে গেলাম। সোমনাথ জিজ্ঞেস করলো, তুমি এখন রেলে চাকরি করো? আলতাপ বলল, হ্যাঁ স্যার, এখন আর বাঁকুড়াতে থাকি না, বহরমপুরে কোয়ার্টার পেয়েছি। আমার ভাই বোন দুটো কলেজে পড়ে। সোমনাথ আলতাপের দিকে তাকিয়ে রইল। এদেশে কত প্রাণ অকলে নষ্ট হয়ে যায়। কত ছেলে মেয়ে একটু সুযোগ পেলে দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু সুযোগ পায় না, বঞ্চিত হয়, রোগে ভুগে হারিয়ে যায়। সোমনাথ তার চোখের সামনে দেখতে পাচ্ছে অন্তত একজনকে। 2-3 মাসের মধ্যে মৃত্যু ছিল যার অবধারিত, সে এখন সুস্থ স্বাভাবিক মানুষ। সোমনাথের সবচেয়ে ভালো লাগলো আলতাপের স্বাস্থ্য দেখে। সে একজন রীতিমতো বলশালী যুবক, যে একসময় টিবি রোগে ভুগে এমন চেহারা করেছিল যখন ওর বুকের সবকটা পাঁজর গোনা যেত। আলতাপ বলল, স্যার সেই রাতটার কথা আমি কোনোদিন ভুলবো না। 24শে জুলাই 1992 সাল। খুব বৃষ্টি পড়ছিল। আমার খুব জ্বর, কাশির সঙ্গে রক্ত পড়ে। তবু রিক্সা চালাতে হয়, না হলে খেতে পাবো না। সেই সময় আপনার বদলে যদি অন্য কোনো প্যাসেঞ্জার নিতাম, তাহলে হয়তো আমি আর বাঁচতাম না। সোমনাথের শরীরে একটা শিহরণ হলো। ওই তারিখটা তার মনে থাকার কথা নয়, তবু মনে আছে। বাসবী ওই তারিখটার কথা উচ্চারণ করেছিল। সেই রাতে বাসবী সব ভালোবাসা বিসর্জন দিয়েছিল। সোমনাথ প্রেমিক হতে পারেনি, হয়েছিল কাপুরুষ। বাসবীর শেষ কথাটাই সোমনাথের মাঝে মাঝে মনে পড়েছে। আলতাপের কথা সে ভুলেই গিয়েছিল। আলতাপ আবার বলল, অনেকে বলে
আমার বেঁচে যাওয়াটা একটা মিরাকল। আপনার কাছে 50 টাকা চেয়েছিলাম, আপনি আমাকে উপরে ডেকেছিলেন। বারান্দার আলোতে আপনি আমার মুখ দেখেই বুঝতে পারলেন আমি কতখানি অসুস্থ। আপনি বৃষ্টির মধ্যে আমায় বাড়ি ফিরতে দিলেন না, ওষুধ দিলেন, ভাত খেতে দিলেন, সেই জন্যই তো আমি বেঁচে গেলাম। নিজের প্রশংসা শুনতে চায় না সোমনাথ, তার অস্বস্তি হয়। সে হাত তুলে থামিয়ে বলল, আমি এর এমন কি করেছি? ওরকম সবাই করে। আলতাফ জোর দিয়ে বলল, না স্যার, সবাই করে না। আরও তো ডাক্তারবাবুরা রিকশায় চাপেন, কেউ আমাদের সঙ্গে কথাই বলতেন না। অন্য রিক্সাওয়ালাদের অসুখ করে, আর কোনো ডাক্তারবাবু তো তাদের কাউকে সাহায্য করে না। আপনি যদি আমার চিকিৎসার ব্যবস্থা না করতেন। সোমনাথ বলল, আমি শুধু তোমার চিকিৎসার ব্যবস্থা করেছি, কিন্তু তোমাকে আসল সাহায্য করেছে বীরেশ্বর মাস্টার মশাই। তিনি যদি তোমাকে এই চাকরিটা জুটিয়ে না দিতেন। আলতাফ বলল, মাস্টার মশাইয়ের একখানা ছবি আমি ঘরে টানিয়ে রেখেছি, কিন্তু ওনাকেও তো আমার চাকরির কথা আপনিই বলেছিলেন। তা না হলে উনি কি আর আমার কথা জানতে পারতেন? মাস্টার মশাইও সবসময় বলতেন এই কথা। সোমনাথ বলল, যাই হোক আলতাফ, তুমি পুরোপুরি সুস্থ আছো, জীবনে দাঁড়িয়ে গেছো দেখে খুব ভালো লাগলো। আলতাফ ওঠার ইঙ্গিতটা গ্রাহ্য করলো না। সে বলল, অনেক আগেই আপনার সঙ্গে দেখা করা উচিত ছিল। এর আগে আপনাকে দুখানা চিঠিও দিয়েছি, উত্তর পাইনি। চিঠিপত্র সোমনাথ নিজে খোলে না, তার সেক্রেটারির উপর ভার দেওয়া আছে। অপ্রয়োজনীয় চিঠি সে সোমনাথকে দেখায় না। বাংলায় লেখা ধানাই পানাই করা চিঠি সে গ্রাহ্য করে না, বোঝা যাচ্ছে। এড়িয়ে যাওয়ার জন্য সোমনাথ বলল, হ্যাঁ, অনেক চিঠি আসে। আলতাফ বলল, আমার মা আমাকে প্রায় বলে, তুই ডাক্তারবাবুর সঙ্গে একবার গিয়ে দেখা করলি না, তুই এমন নিমক হারাম। আসলে চিঠির উত্তর না পেয়ে আমি ঠিক বুঝতে পারিনি কোথায় দেখা করব। প্যান্টের পকেট থেকে আলতাফ ছোট্ট একটা প্যাকেট বার করলো। মোড়কটা খোলার পর দেখা গেল তার মধ্যে রয়েছে একটা ভেলভেটের বাক্স। সেটা সম্ভ্রমে এড়িয়ে দিল সোমনাথের দিকে। সোমনাথ নিছক কৌতূহলে বাক্সটা খুলল। বেশ চমকে গেল সে। রীতিমতো দামি একটা আংটি, অনেকখানি সোনার, তাতে 3টে মুক্তো বসানো। সোমনাথ তার 2 হাতের পাঞ্জা টেবিলের উপর রেখে বলল, এটা নিয়ে আমি কি করব? আমি কি আংটি পরি? এই দেখো, আমি আংটি পরা একেবারেই পছন্দ করি না। আলতাফ কাচুমাচু হয়ে বলল, স্যার, মা পাঠিয়েছে। আপনি আংটি পরেন না, বৌদিকে দেবেন। বৌদির অনেক আংটি আছে। তাহলে এমনিই বাড়িতে রেখে দেবেন। বাড়িতে সোনার গয়না গড়িয়ে কারা রাখে? যারা মনে করে কখনো বিপদে পড়লে ওই সোনা বিক্রি করবে। আমার তো সেরকম বিপদে পড়ার ঝুঁকি নেই। আমি যদি আজ হঠাৎ মরে যাই, আমার স্ত্রীকে সোনা বিক্রি করে খেতে হবে না। এটা নিয়ে যাও। আমাকে কখনো কিছু দেবার চেষ্টা করবে না। নতুন চাকরিতে ঢুকেছ, এত দামি আংটি কিনে বাজে খরচ করার কোনো মানে হয়? আলতাফ বলল, আমার চাকরিটা ভালো, শিগগিরই নিজে বাড়ি করার জন্য জমি কিনবো ভাবছি। সোমনাথ কয়েক মুহূর্তের দিকে, উপরি মানে ঘুষ? কিছু বলতে গিয়ে থেমে গেল সোমনাথ। একজন পেশেন্ট তার চাকরিতে ঘুষ নেবে কি নেবে না সে বিষয়ে উপদেশ দেওয়া বোধ হয় ডাক্তারের এখতিয়ারের মধ্যে পড়ে না। আলতাফ বলল, আমি জানতাম আপনি এটা নেবেন না, মাকে বলেছিলাম সে কথা। আমি আর একটা জিনিস ঠিক করেছি স্যার, অনেক গরিব লোকের টিবি হলেও চিকিৎসা হয় না। কাঁচরাপাড়া টিবি হাসপাতালে প্রত্যেক বছর আমি একজন করে রোগীর চিকিৎসার খরচ দেব। বাহ, এটা তো ভালো কথা। চেয়ার ছেড়ে উঠে এলো সোমনাথ। আলতাফের কাঁধে হাত রেখে বলল, এই যা বললে তাতে আমি সত্যিকারের খুশি হলাম। এমন করে কয়জন ভাবে? মাঝে মাঝে এসো আলতাফ, তোমাকে দেখলে আমার ভালো লাগবে। আলতাফ নিচু হয়ে আবার সোমনাথকে প্রণাম করলো। এর কয়েকদিন পরে এমন একটা ঘটনা ঘটলো যা প্রায় অলৌকিক। অলৌকিক নয়, কাকতালীয় শুনলে অবিশ্বাস্য মনে হয়, তবু এমন একটা ঘটনা ঘটে গেল। বাসবীর সঙ্গে দেখা করতে যাবার ইচ্ছেটা সোমনাথের মনের মধ্যে গুঞ্জরিত হচ্ছে বটে, কিন্তু যাওয়া হয় না। ঠিকানা জোগাড় করেছে, গেলেই হয়, শুধু সময়ের অভাব নয়, আর একটা কিসের যেন বাধা রয়েছে। তবু বাসবীর সঙ্গে দেখা হয়ে গেল। বেলভিউ নার্সিং হোমে সোমনাথ একটা রাউন্ড দিতে গেছে রাত্রিবেলা। তার 2জন পেশেন্ট আছে এখানে। লিফটে তার কাঁধে হাত দিল বিশেষস্বর। গভীরভাবে সে বলল, বাসবীকে দেখতে এসেছি। সোমনাথ বিস্মিতভাবে বলল, বাসবী? সে এখানে ভর্তি আছে নাকি? কি হয়েছে তার? বিশ্বদেব বলল, তুই জানিস না? স্ট্যাব ইনজুরি। এবার প্রায় আতকে ওঠে সোমনাথ বলল, স্ট্যাব ইনজুরি? কে ছুরি মেরেছে বাসবীকে? তুই খবরের কাগজে পড়িসনি? কালকের কাগজেই তো বেরিয়েছে। রবিবার ছাড়া অন্য দিনের কাগজ ভালো করে পড়াই হয় না, শুধু হেডলাইনগুলোতে চোখ বোলায় সোমনাথ। সে বাসবীর খবর কিছুই দেখেনি।
ব্যাপারটা অত্যন্ত বিশ্রী এবং রোমহর্ষক। মুর্শিদাবাদে বাসবীর এক দিদি থাকে। তার সঙ্গে সে দেখা করতে গিয়েছিল, ফিরছিল বিকেলের ট্রেনে। সেই ট্রেনে মাঝপথে একটা ছোট্ট স্টেশন থেমে রইল। কোথায় নাকি তার কাটা গেছে, কখন আবার ট্রেন চলবে তার ঠিক নেই। কিছু যাত্রী নেমে চলে গেল, তারা অন্য জায়গায় বাস ধরবে। বাসবী সব চেনে না, ট্রেন এখনো চলার আশা আছে, তাই ট্রেনেই ফিরতে হবে। কামরার মধ্যে অসহ্য গরম, আলো পাখা নেই, ঘুটঘুটে অন্ধকার। কিছু যাত্রী প্ল্যাটফর্মে নেমে পায়চারি করছে। বাসবীও নেমে দাঁড়ালো এক সময়। স্টেশনটা অন্ধকার, বহুক্ষণ লোডশেডিং করছে। বাসবীর অসহায় লাগছে, কিন্তু কিছু করার নেই, উপায় নেই। অন্য যাত্রীদের ভিড় ছাড়িয়ে সে এক সময় এগিয়ে গিয়েছিল প্ল্যাটফর্মের শেষ দিকটায়। হঠাৎ দেখলো তাকে ঘিরে ধরেছে তিনজন লোক। একজন বিড় করে কি যেন বলল, আর একজন কাছে এসে তার গলার হাড়টা ধরে টান দিল, কিন্তু হাড়টা ছিল না। বাসবী তখন চেঁচিয়ে উঠতেই সেই তিনজনের একজন বাসবীকে চেপে ধরে টানতে লাগলো বাইরের দিকে। একজনের হাতে ঝলসে উঠল ছুরি, আর একজন একটা বোমা ফাটালো। প্ল্যাটফর্মে কত লোক, কেউ এগিয়ে এলো না তাকে সাহায্য করতে। বোমার আওয়াজ শুনেই সবাই দৌড়ালো অন্যদিকে। বাসবী প্রাণপণেই নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও তিনজনের সঙ্গে পারবে কেন? এক জায়গায় রেলিং ভাঙা, ওরা তাকে সেখানে দিয়ে বার করতে চাচ্ছে। মাঠের অন্ধকারে নিয়ে যেতে পারলে বাসবীকে আর জ্যান্ত পাওয়া যেত না। সেই সময় একটা লোহার ডান্ডা নিয়ে ছুটে এলো একটি লোক। গুন্ডারা আর একটা বোমা ছুড়লেও সে গ্রাহ্য করল না। লোকটির গায়ে যেমন জোর তেমনি সাহস। সে একা লড়ে গেল তিনজনের সঙ্গে। সেই হুড়োহুড়ির মধ্যে বাসবীর গলার কাছে একবার ছুরি বসে গেল। গুন্ডারা সেই লোকটিকে একবার ছুরি মেরেছিল, কিন্তু সে লোহার ডান্ডা দিয়ে তিনজনকেই কাত করে ফেলল এক সময়। একজন ধরা পড়েছে, অন্য দুজন পালিয়েছে। সেই উদ্ধারকারী আহত হলেও গুরুতর কিছু নয়, সে ভর্তি হয়েছে রেলের হাসপাতালে। বাসবীর গলার কাছে ব্যান্ডেজ বাঁধা, সে চিত হয়ে শুয়ে একটা বই পড়ছে। ব্যান্ডেজটার দিকে এক নজর তাকিয়ে সোমনাথ বুঝলো বাসবীর ক্ষত নিয়ে চিন্তা করার তেমন কিছু নেই। সোমনাথকে দেখে বাসবী হাসলো। সোমনাথ টের পেল তার বুকের মধ্যে খুব গোপনে কোনো জায়গায় সে বাসবীকে লুকিয়ে রেখেছিল এতদিন। সে যে ভেবেছিল বাসবীকে একেবারে মুছে ফেলেছে, তা কিন্তু নয়। বাসবীকে দেখেই মৃদু টান টান ব্যথা অনুভব করলো। কেন তা হলো? বাসবীর একটা হাত ধরে সে বলল, তুমি ওই সব লোকাল ট্রেনে একলা ট্রাভেল করছিলে কেন? বাসবী বলল, বাহ, ট্রেনে তো কত লোকই একলা যায়, আমার এখন একলা বেড়ানোই ভালো লাগে। সোমনাথ বলল, দেশের অবস্থা তো জানো না, তোমার মতো একটি সুন্দরী মেয়েকে একলা দেখলেই গুন্ডারা স্পট করে। ওরা নিশ্চয়ই তোমার উপর নজর রেখেছিল, তারপর যেই একটু নিরালায় গেছো। বিশ্বদেব বলল, ঠিকই বলেছিস সোমনাথ। বাসবী, তোমার একলা আসা উচিত হয়নি। তুমি যে ফ্ল্যাটে একলা থাকো, সেখানে কোনো ভয় নেই তো? বাসবী বলল, সেখানে কোনো ভয় নেই, কোনো অসুবিধে নেই। একলা কি সারা জীবন কাটাতে পারবে তা জানি না, এখন দিব্যি আছি। বিশ্বদেব বা সোমনাথ কেউই বলতে পারবে না আমি তোমার সঙ্গে গিয়ে থাকবো। ওদের সংসার আছে, সেই সংসার ওরা ভাঙবে না। কিছুক্ষণ গল্প পড়ার পর বিশ্বদেব বলল, আমি ঘুরে আসছি, আমার একজন পেশেন্টের বেশ ক্রিটিক্যাল কন্ডিশন। পালাসনি সোমনাথ, আমরা একসঙ্গে ফিরবো। এখন বাসবী আর সোমনাথ মুখোমুখি। একটা নার্স ঢুকেও আবার বেরিয়ে গেল। সোমনাথ কি কথা বলবে খুঁজে পাচ্ছে না। দুজনে দুজনের হাত ধরে আছে, দুটো হাতই উষ্ণ। বাসবী বলল, একটা আশ্চর্য ব্যাপার কি জানো সোমনাথ? যে লোকটা আমাকে বাঁচাতে এসেছিল, সে তো প্রথমে আমাকে ভালো করে দেখেই নেই। এমনি একটা মহিলা বিপদে পড়েছে দেখে সে ছুটে এসেছিল, আর কেউ আসেনি। ওই লোকটি রেলে চাকরি করে, দারুণ সাহস। একেবারে শেষকালে আমাকে ভালো করে দেখেছে, বলল, দিদি, আমি তো আপনাকে চিনি। একসময় আপনি বাঁকুড়ায় ছিলেন না? আমি বাঁকুড়ায় থাকতাম, আমার নাম আলতাপ মণ্ডল। আমি অবশ্য ওকে চিনতে পারলাম না, কিন্তু ও আমাকে চেনে। সোমনাথের ঠোঁটে হাসি ফুটে উঠল। একেই কি মিরাকল বলে? সেও স্পষ্ট স্বরে বলল, 24শে জুলাই 1992। তোমার মনে আছে সেই দিনটা? বাসবী বলল, বাহ, মনে থাকবে না? সোমনাথ মনে মনে বলল, ওই একটা রাতে তিনজন মানুষের জীবন বদলে গেছে। একটু এদিক ওদিক হলে এই তিনজন মানুষের জীবন অন্যরকম হয়ে যেতে পারত। বাসবী জিজ্ঞেস করলো, হঠাৎ এই কথা বললে কেন? সোমনাথ আবার মনে মনে বলল, সেই দিনটাকে আর ফেরানো যায় না। মুখে বলল, তোমার কি মনে আছে সেই রাতে একতলার বারান্দায় শুয়ে একটা অসুস্থ লোক খুব কাশছিল?
সেই শব্দে তুমি ঘুমোতে পারোনি, সেই লোকটি আলতাপ মণ্ডল। ওর জন্য তুমি ঘুমোতে পারোনি, তোমার কষ্ট হয়েছিল। সেই আলতাপ তোমার কাছে ঋণ শোধ করে গেল।